আর্টিকেল 19কে বলা হয় 6 ডেমোক্রেটিক ফ্রিডমস, অর্থাৎ 6টি স্বাধীনতার অধিকারের কথা বলা আছে আর্টিকেল 19-এর ভিতরে। আর্টিকেল 19-এর মধ্যে প্রথমে অরিজিনাল কনস্টিটিউশনে 7টা স্বাধীনতার কথা বলা হয়েছিল। 7 ধরনের স্বাধীনতার মধ্যে এখন 6টা পড়ে আছে, একটাকে বাতিল করা হয়েছে। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এতে বাতিল করে দেওয়া হয় সম্পত্তির অধিকার, যেটা এখন আর্টিকেল 300A তে পাই। এটা এখন আর মৌলিক অধিকার নয়, সম্পত্তির অধিকার এখন একটা লিগ্যাল রাইট বা আইনগত অধিকার। যাই হোক, 6টি যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেই 6টি স্বাধীনতা আর্টিকেল 19 আন্ডারে যেগুলো কথা উল্লেখ করা আছে সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ বাক স্বাধীনতা ও অভিব্যক্তির অধিকার। সেকেন্ড হচ্ছে রাইট টু অ্যাসেম্বল পিসেবলি উইদাউট আর্মস, অর্থাৎ নিরস্ত্রভাবে এবং শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার। থার্ড হচ্ছে রাইট টু ফর্ম ইউনিয়ন অর অ্যাসোসিয়েশনস, অর্থাৎ সভা ও সমিতি গঠনের অধিকার। ফোর্থ, রাইট টু সেটেল ডাউন ইন এনি পার্টস অফ ইন্ডিয়া, ভারতের মধ্যে যে কোনো স্থানে পাকাপাকিভাবে স্থায়ীভাবে বসতি গড়ার অধিকার। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে রাইট টু মুভমেন্ট ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মধ্যে যে কোনো স্থানেতে চলাফেরা করার অধিকার। এবং 6 নম্বর যেটা, সেটা হলো যে রাইট টু প্রফেশন অর এনি ট্রেড অর অকুপেশন, অর্থাৎ যে কোনো ধরনের জীবিকা ও উপজীবিকা গ্রহণের অধিকার। এই 6টা অধিকার একসাথে আছে আর্টিকেল 19-এর আন্ডারে। আর্টিকেল 19 এই কারণে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, এবং আর্টিকেল 19-কে এই কারণে বলা হচ্ছে যে 6 ডেমোক্রেটিক ফ্রিডমস, 6টা ডেমোক্রেটিক ফ্রিডমের কথা বলা আছে, কারণ এগুলোর মাধ্যমে ডেমোক্রেসি বা গণতন্ত্রকে এস্টাবলিশ করা অনেক বেশি সহজতর হয়ে উঠছে। তো এই পয়েন্টগুলি শুধু মনে রাখতে হবে, এবং এখানে আর্টিকেল 19-এর আন্ডারে মনে রাখতে হবে অবশ্যই যে একটা পয়েন্ট ছিল যেটাকে বাতিল করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই সম্পত্তির অধিকার। 1978 সালে 44তম সাংবিধানিক সংশোধন আইনের মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে একটা অধিকারকে। তো আর্টিকেল 19 এই। আর্টিকেল 20 প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। আর্টিকেল 20 এবং আর্টিকেল 21 ক্যান নেভার বি সাসপেন্ডেড। যদি কোনো ন্যাশনাল এমার্জেন্সিও জারি করা হয় তাহলেও এটা সাসপেন্ড করা যাবে না। সেই কারণে আর্টিকেল 20 থেকে বোঝাই যাচ্ছে এটা শুনে যে আর্টিকেল 20 প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। আর্টিকেল 20-র ভিতরে যে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রোটেকশন অ্যাগেনস্ট কনভিকশন, দোষী সাব্যস্ত ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার জন্য, দোষী সাব্যস্ত ব্যক্তিকে কিছুটা তার অধিকার প্রোটেক্ট করার জন্য আর্টিকেল 20 ক্রিয়েট করা হয়েছে। আর্টিকেল 20-র আন্ডারে 3 ধরনের প্রভিশনের কথা বলা হয়েছে, 3 ধরনের প্রভিশন ক্রিয়েট করা হয়েছে। একটা হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, সেকেন্ড হচ্ছে নো ডাবল জিওপার্ডি, এবং থার্ড হলো নো সেলফ ইনক্রিমিনেশন। এই 3টে জিনিস, এক্স পোস্ট ফ্যাক্টো ল, ডাবল জিওপার্ডি এবং সেলফ ইনক্রিমিনেশনকে নো বলা হয়েছে বা নাকচ করা হয়েছে। তো প্রথমেতে জানতে হচ্ছে যে এই কনসেপ্টগুলো কি, এবং তারপরে বোঝা যাবে যে এগুলোকে কেন বাতিল করা হয়েছে ইন্ডিয়াতে। যদি আমরা এক্স পোস্ট ফ্যাক্টো ল এর কথা বলি, তাহলে এক্স পোস্ট ফ্যাক্টো ল কথাটার অর্থ হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি অপরাধ করছে, সেই সময়ের অপরাধ করার জন্য, সেই পার্টিকুলার অপরাধ করার জন্য যে আইন ছিল, সেই আইনটা যদি পরবর্তীকালে কোনো রকমভাবে অ্যামেন্ডেড হয় এবং নতুন একটা আইন তৈরি করা হয়, সেই নতুন আইনের ওপর ভিত্তি করে, অর্থাৎ কারেন্ট আইনের ওপর ভিত্তি করে বিচার করাকে বলা হয় এক্স পোস্ট ফ্যাক্টো ল, যেটা ইন্ডিয়াতে নাকচ করা হয়েছে, বলা হয়েছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। অর্থাৎ যে ব্যক্তিটা অপরাধ করেছে, সেই অপরাধের জন্য যে আইন সেই সময়ে ছিল, যে সময় অপরাধটা করা হয়েছে, সেই সময়ের আইন অনুযায়ী ওই ব্যক্তির কিন্তু বিচার হবে এবং ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। এটার ভালো দিক আছে অবশ্যই, কারণ একজন যখন অপরাধ করছে, আইনের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে সে আইনটা জেনেই আইনটাকে ব্রেক করছে, অর্থাৎ সেই আইনটার এগেনস্টে যে শাস্তির কথা বলা আছে, সেই শাস্তিটার জন্য সে এন্টাইটেলড। ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক যে একজন মার্ডার করলো 2000 সালে, এবং ধরে নেওয়া যাক যে মার্ডার করার সময় সেই ব্যক্তিটার এই ধারণা ছিল বা সেই সময়ের
সময়ের আইন এটাই ছিল যে 1 বছরের জেল হবে। ফর এক্সাম্পল, যদি 2005 সালেতে এই আইনটাকে রিপিল করা হয়, করে বলা হয় যে এরপর থেকে ডেথ সেন্টেন্স দেওয়া হবে, তো 2010-এ যখন তার বিচারের রায় বেরোচ্ছে, তখন কিন্তু যদি কারেন্ট ল অনুযায়ী তার বিচার হয়, তাহলে তার কিন্তু ডেথ সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু ব্যক্তিরা বলতে পারে যে আমি যখন মার্ডার করেছিলাম তখন এর আইন ছিল কিন্তু 1 বছরের কারাদণ্ড, যেটা জেনেই আমি মার্ডারটা করেছিলাম, তাহলে আমাকে কেন বেশি শাস্তি দেওয়া হবে? তো ওই ব্যক্তিটা যে সময়তে অপরাধ করছে সেই সময়ের যে আইনটা আছে সেই আইনের ওপর ভিত্তি করে যদি বিচার করা হয় এবং সেই আইনের ওপর ভিত্তি করেই যদি তাকে শাস্তি দেওয়া হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এটা অনেকটা জাস্টিসকে কিন্তু মর্যাদা দেওয়া হচ্ছে। তাই ইন্ডিয়াতে এক্স পোস্ট ফ্যাক্টর ল চলবে না। অন দি আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ডাবল জিওপার্ডির কথা, ডাবল জিওপার্ডিকেও নাকচ করা হয়েছে। ডাবল জিওপার্ডি বলতে বোঝায় একটি অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেয়া। ইন্ডিয়াতে ডাবল জিওপার্ডিকে নাকচ করা হয়েছে, একটা অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তিকে হয়তো 10 বছরের জন্য তাকে জেলে থাকতে হলো, তারপরে তার কিন্তু ফাঁসি হলো। এখানেতে এটা মনে রাখতে হবে যে তার কিন্তু 1 ঘন্টার জন্য জেল হয়নি, সে কিন্তু পুলিশি হেফাজতে ছিল, অর্থাৎ জুডিশিয়াল কাস্টাডিতে ছিল। যদি জেল হয়ে যেত 1 ঘন্টার জন্য, তার মানে তাকে শাস্তি অলরেডি দেওয়া হয়ে গেছে, তাকে আর ফাঁসি দেওয়া যেত না বা অন্য কোনো শাস্তি দেওয়া যেত না। তাই একটা অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যায় না। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল তার কারণ সে কিন্তু নন বেলেবল অফেন্সের আন্ডারে কিন্তু সে অ্যারেস্টেড হয়েছিল, সেই কারণে। তো এটা শাস্তি নয়, এটা বিচারটা যখন চলছে এই ট্রায়াল পিরিয়ডেতে তাকে কিন্তু ডিটেন করে রাখা হবে, সেই কারণেই তাকে রাখা হচ্ছে। তাই ইন্ডিয়াতে ডাবল জিওপার্ডি নেই। আরেকটা যেটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন। সেলফ ইনক্রিমিনেশন মানে হচ্ছে নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দেয়া। ইন্ডিয়াতে কিন্তু প্রচন্ড রকম ভাবে সাক্ষীকে গুরুত্ব দেওয়া হয় বিচারের ক্ষেত্রে, আই উইটনেসকে গুরুত্ব দেওয়া হয়। আমি অপরাধ করেছি কিনা তার সব থেকে বড় আই উইটনেস আমি নিজে। আমি কিন্তু বলতেই পারি যে হ্যাঁ আমি অপরাধটা করেছি, কারণ তার আই উইটনেস হিসেবে আমি নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। ইন্ডিয়াতে কিন্তু জোর করে এই ধরনের কোনো সাক্ষী দেওয়ানো যাবে না। তাই পুলিশের হেফাজতে যে ধরনের অনেক ক্ষেত্রে অত্যাচারের মাধ্যমে অপরাধীকে বা কোনো ব্যক্তি যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে দিয়ে স্বীকার করানো হয়, সেটা কিন্তু জুডিশিয়ালি খুব একটা ভ্যালিড নয়। তার কারণ হচ্ছে তোমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ানো যাবে না, জোর করে অ্যাটলিস্ট দেওয়ানো যাবে না। তুমি স্বীকার করে নিচ্ছ স্বেচ্ছায়, উইদাউট এনি ইনফ্লুয়েন্স ফ্রম আউটসাইড, সেটা ঠিক আছে। তোমার ওপরে কোনো রকম শারীরিক বা মানসিক যদি ইনফ্লুয়েন্স না আনা হয়, কিন্তু তোমার ওপরে যদি কোনো রকম ইনফ্লুয়েন্স রেখে, আন্ডার ইনফ্লুয়েন্স তোমাকে দিয়ে যদি স্বীকার করানো হয় জোর করে যে তুমি অপরাধ করেছো, তাহলে কিন্তু সেটা প্রমাণ করা গেলে অপরাধ বলে সেটাকে ঘোষণা করা হবে না, অর্থাৎ তোমার সাক্ষীটাকে তোমার বিরুদ্ধে ভ্যালিড বলে মেনে নেবে না জাজ। তো আর্টিকেল 20-র মাধ্যমে এরকমভাবে দোষী সাব্যস্ত ব্যক্তিকে বেসিক কিছু হিউম্যান রাইট ভোগ করতে দেওয়ার জন্য এই আর্টিকেল 20 ক্রিয়েট করা হয়েছে। এবং বোঝা যাচ্ছে আর্টিকেল 20টা আমরা যখন পড়ছি তখনই যে আর্টিকেল 20 কত ইম্পর্টেন্ট আর্টিকেল। এই কারণে আর্টিকেল 20-কে কখনোই বাতিল করা যায় না। আর্টিকেল 21ও প্রচন্ড ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, আর্টিকেল 21-কেও কখনোই বাতিল করা যায় না। আর্টিকেল 21-এ বলা আছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 21-এর আন্ডারে রাইট টু লাইফ বলতে এটাই বোঝানো হয়েছে যে মানুষের মতো বেঁচে থাকার অধিকার, উইথ অ্যাক্সেস টু সেফ হাইজিনিক এনভায়রনমেন্ট, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এই সমস্ত বিষয়গুলো। এবং পার্সোনাল লিবার্টি বা ব্যক্তিগত স্বাধীনতাকেও খুব গুরুত্ব দেওয়া হয়েছে এখানেতে। এই কারণেই কিন্তু মানুষের পার্সোনাল বা প্রাইভেট স্পেসেতে তাকে কিন্তু ফলো করা চায় না, অর্থাৎ খুব রেয়ার কেস ছাড়া তার টেলিফোন ট্যাপ করা যায় না, কারণ সে পার্সোনাল স্পেসের মধ্যে কি কথা বলছে বা তার বাড়িতে সে কীরকমভাবে থাকছে সেটা সিসিটিভি ফুটেজ তৈরি করা, সেটার এই ধরনের ফলো করা মানুষকে কিন্তু চলে না। আর্টিকেল 21-এর আন্ডারে কিন্তু আর একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে বিদেশ ভ্রমণের অধিকার। বিদেশ ভ্রমণ করে নিজেকে এনরিচ করে তোলার অধিকার কিন্তু প্রত্যেকটা মানুষের আছে। তাই আর্টিকেল 21 প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট। আর্টিকেল 21-এর সাথে পরবর্তীকালে আর্টিকেল 21A নামের একটা আর্টিকেল তৈরি করা হয়েছে। আর্টিকেল 21A প্রথমে ছিল না, ইন্ডিয়ান কনস্টিটিউশনেতে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2002 সালে আর্টিকেল 21A অর্থাৎ 21-এর A ধারাটাকে সংবিধানের সাথে যুক্ত করা হয়েছে। আর্টিকেল 21A প্রচন্ড ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। আর্টিকেল 21A এর আন্ডারেতে বলা হচ্ছে যে রাইট টু এডুকেশন ফর চিলড্রেন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন। এখানে চিলড্রেন বলতে 6 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েদের কথা বলা হয়েছে, এবং রাষ্ট্রের তরফ থেকে 6 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েদেরকে অবৈতনিক
এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে রাষ্ট্র বাধ্য আর্টিকেল 21A এর আন্ডারে। আর্টিকেল 21A এই কারণে খুব ইম্পর্টেন্ট, কারণ 6 থেকে 14 বছর বয়স্ক ছেলেমেয়েরা শিক্ষার অধিকার পাচ্ছে, যেটা সম্পূর্ণভাবে অবৈতনিক এবং বাধ্যতামূলক। তাই আর্টিকেল 21A একটা প্রচন্ড ইম্পর্টেন্ট আর্টিকেল, এবং এটাকে আর্টিকেল 21 এর আন্ডারেতে রাখা হচ্ছে, আর্টিকেল 21A নাম দিয়ে আলাদা কোনো আর্টিকেল ক্রিয়েট না করে। তার কারণ হচ্ছে আর্টিকেল 21 এর আন্ডারে কিন্তু জীবনের অধিকার আছে। জীবনের অধিকারের মধ্যেই কিন্তু পড়ছে শিক্ষিত হয়ে মানুষের মতো বেঁচে থাকার অধিকার। তাই এই অধিকার আমরা ভোগ করতে বাধ্য, এবং রাষ্ট্রের তরফ থেকেও এই অধিকার আমাদের দিতে রাষ্ট্র বাধ্য। আমরা পড়ছি রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম আমরা জানি যে আর্টিকেল 19 থেকে 22 পর্যন্ত, অর্থাৎ আর্টিকেল 22 পড়া কমপ্লিট হলে আমরা কিন্তু রাইট টু ফ্রিডম কমপ্লিট করে ফেলছি। এই আর্টিকেল 22 ভিতরে বলা আছে যে প্রোটেকশন অ্যাগেনস্ট ডিটেনশন। ডিটেন করা মানে এখানে হচ্ছে আটকে রাখা, আটক করে রাখা ব্যক্তিদেরকেও কিছু সুরক্ষা এবং অধিকার দেওয়া হয়েছে রাষ্ট্রের তরফ থেকে। এখানে আটক করা বলতে কিন্তু রাষ্ট্র যখন আটক করছে সেটাকে বলা হয় অ্যারেস্ট করা, অর্থাৎ রাষ্ট্র পুলিশের মাধ্যমে আমাদেরকে অ্যারেস্ট করতে পারে এবং ডিটেন করে আটকে রাখতে পারে। এখানে যদি আমাদেরকে আটকে রাখা হয় বা আমাদেরকে আটক করতে আসা হয়, সেই ক্ষেত্রেও আমরা কিছু অধিকার ভোগ করব। এই অধিকারগুলোকে ভোগ করব কিরকম ডিগ্রিতে, এটা বোঝানোর জন্য দু ধরনের ডিটেনশন ক্রিয়েট করা হয়েছে। অর্থাৎ ডিটেনশন বা আটক বা অ্যারেস্ট দু ধরনের হয়, একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আরেকটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশন মানে হচ্ছে যখন অপরাধ করা হয়নি, অপরাধ করতে পারে এই সন্দেহে কোনো ব্যক্তিকে আটক করা হচ্ছে অপরাধ করাটাকে আটকানোর জন্য, তখন সেটা প্রিভেন্টিভ ডিটেনশন। অর্থাৎ অপরাধ করার আগেই কোনো ব্যক্তিকে অপরাধ করতে পারে এই সন্দেহে আটক করা হচ্ছে। অন দি আদার হ্যান্ড আমরা যে নর্মাল অ্যারেস্ট দেখতে পাই ওটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন, অর্থাৎ অপরাধ হয়ে গেছে এবং অপরাধ করেছে কোনো একটা ব্যক্তি, এই সন্দেহে তাকে আটক করা হচ্ছে। অপরাধ হয়ে যাওয়ার পরে যদি কারোকে আটক করা হয় সেটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। অপরাধ হয়নি, অপরাধ করতে পারে এই সন্দেহে যদি কারোকে আটক করা হয় বা অ্যারেস্ট করা হয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশন এবং পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা অধিকার ভোগ করি। যেমন যদি আমরা পিউনিটিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারে আমরা অ্যারেস্টেড হই, তাহলে 24 ঘন্টার মধ্যে কোর্টে আমাদেরকে প্রডিউস করতে হয়। রাষ্ট্র আমাদেরকে 24 ঘন্টার মধ্যে কোর্টেতে প্রডিউস করতে বাধ্য। অন দি আদার হ্যান্ড যদি আমরা প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারেতে আমরা গ্রেপ্তার হই, তাহলে কিন্তু রাষ্ট্র ম্যাক্সিমাম 3 মাস আমাদেরকে কোর্টে প্রডিউস না করে আটকে রাখতে পারে, অর্থাৎ 3 মাসের ভিতরে কোর্টে প্রডিউস করতে হয়। পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে এবং প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে এই উভয় ধরনের অ্যারেস্টের ক্ষেত্রেই আমরা একটা টেলিফোন কল করতে বাধ্য, মানে টেলিফোন কল করতে এন্টাইটেলড, রাষ্ট্র সেই অধিকার আমাদের দিতে বাধ্য, যার মাধ্যমে আমরা আমাদের লয়ার বা কোনো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বারকে জানাতে পারি যে আমাদের অ্যারেস্ট করা হয়েছে। পিউনিটিভ ডিটেনশন আন্ডারে, পিউনিটিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারে যদি আমাদেরকে আটক করা হয়, তাহলে আটক করার রিজন কি সেটা জানাতে রাষ্ট্র বাধ্য। কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের আন্ডারে যদি আমাদেরকে আটক করা হয়, রাষ্ট্র আমাদেরকে আটক করার কারণ জানাতেও পারে, না জানাতেও পারে, আমাদেরকে আটক করার কারণ জানাতে বাধ্য নয়। তো এই ধরনের বিভিন্ন অধিকার আমরা ভোগ করি প্রিভেন্টিভ এবং পিউনিটিভ ডিটেনশন অ্যাক্টের ক্ষেত্রে আর্টিকেল 22 এর আন্ডারে।